ওয়েলকাম স্টুডেন্টস। তাহলে আশা করবো তোমরা সবাই ভালো আছো, ভালোভাবে পড়াশোনা করছো আর বাড়ি থেকে বেরোচ্ছ না, তাই তো? কারণ বাইরের যা পরিবেশ পরিস্থিতি, তোমরা কিন্তু বাড়িতেই থাকা সেফ, ঠিক আছে? তো তাহলে তোমরা বাড়িতেই ভালো করে ফলো করো পার্টিকুলার রেটে। এবার লাস্ট দু একটা কথা বলি, যে কিছুদিন আগে একটা গভর্নমেন্টে, সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু সিলেবাস চেঞ্জের কথা বলা হয়েছে, তাই তো? সিলেবাসটাকে একটু কমিয়ে দেবে। কিন্তু আমি এই ব্যাপারে বলি যে সিলেবাসের আমার যা রায় দিকে তোমরা তাকাবে না, আগেকার যা সিলেবাস ছিল সেটাই ফলো করবে, ঠিক আছে? যা কমানো হোক সেটা ইভেন, কিন্তু আমাদের যেটা জানতে হবে সেটা জানতে হবেই, যা প্রিভিয়াস সিলেবাস সেটাই। এবার কেউ যদি একেবারেই না প্রিপেয়ার হতে পারো তো সেক্ষেত্রে সেটা ফলো করা খুব ভালো, ঠিক আছে? তো আমরা এইসব জিনিস যাবো না, আমরা বেসিক্যালি এখন বাড়িতে অনেকটা টাইম পাচ্ছি, ভালোভাবে পড়াশোনা করবো, ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক আজকে আমাদের ক্লাসটা। তো আজকে আমরা সেই লাস্ট কী চলছিল আমাদের, ক্যাপাসিটার অ্যান্ড ক্যাপাসিটেন্স, সেখান থেকেই শুরু হবে। কোথা থেকে? ক্যাপাসিটার অ্যান্ড ক্যাপাসিটেন্স। এই জিনিস ধারক এবং ধারকত্ব, এটাই তো চলছিল। তো লাস্ট আমরা কত দূর ছিলাম? লাস্ট ছিলাম যে আমরা একটা সিঙ্গেল ক্যাপাসিটার বা সিঙ্গেল কন্ডাক্টরের কথা, একটা বিচ্ছিন্ন পরিবাহীকে নিয়ে কাজ করছিলাম। একটা গোলকের লাস্ট দিন আমরা লেকচারে দেখেছি একটা গোলকের কীভাবে আমি ক্যাপাসিটেন্স বের করতে পারছি। তো আজকে ক্যাপাসিটারের ফুল ডিটেলস মানে শুরু, আজকের ভিডিও থেকে ক্যাপাসিটার রিলেটেডই পুরো জিনিসগুলো ডিটেলসে শুরু হচ্ছে। তার আগের ভিডিওগুলো কাজের নেই না? অবশ্যই কাজে, নাহলে বেশি কনসেপ্ট তৈরি হবে না, প্লাস এক্সাম ওরিয়েন্টেড ব্যাপারেও অনেকটা কোয়েশ্চেন আসে ওখান থেকে। আমি দু একটা প্রবলেম কুড়িয়েছি সেই হিসেবে, যে কীভাবে আমরা কোনো জিনিসের ক্যাপাসিটেন্স বের করব, বা কোনো বিভব আর ক্যাপাসিটেন্স কীভাবে রিলেটেড। তো বহু প্রবলেম আসে, আস্তে আস্তে পরবর্তী লেকচারে আমরা দেখতে পাবো যে বিভিন্ন প্রবলেমগুলো কিন্তু এই ক্যাপাসিটারেও ঠিক খুব সুন্দর একটা চ্যাপ্টার, কিন্তু প্রথম থেকে ভালো করে ফলো করবে। তো লাস্ট আমরা সিঙ্গেল কন্ডাক্টর নিয়ে আলোচনা করছিলাম। আজকে একদম ক্যাপাসিটারের ব্যাপারটা একটু জানি। তো ক্যাপাসিটার কী জিনিস? বাই ডেফিনেশন ক্যাপাসিটার কী বলছে, যে সাপোজ দুটো পরিবাহী আছে, এই বিভিন্ন শেপ, আমি কী শেপ আছে জানি না, দুটো পরিবাহী, দুটোই কন্ডাক্টর, এটাও কন্ডাক্টর, দুটোই পরিবাহী। দুটো পরিবাহীকে যদি আমি একটা স্বল্প ব্যবধানে রাখি, মানে একটা গ্যাপ মেনটেন করে যদি রাখি, মানে টাচ করাবো না, জাস্ট সেপারেশনে রাখলাম। এবার এই যে সংস্থা একটা তৈরি হলো, এই সংস্থাটাই হচ্ছে একটা ক্যাপাসিটার, ঠিক আছে? বাস্তব ক্ষেত্রে একটা পাঞ্চ করার সিচুয়েশান থাকে, মানে এগুলোকে একটা অন্তরক দিয়ে মোড়ানো থাকে, মানে আমরা ডেইলি লাইফে ধরো ফ্যানে কন্ডেন্সার আছে, সেটা দেখেছি আমরা, ধরো বা কোনো মোটর টাইপের, অ্যাকচুয়ালি কোনো মোটর যদি আমরা কোনো দেখতে চাই, ভেতরে ধরো ফ্যান যেমন একটা মোটর। এবার যদি আমরা ক্যামেরা কখনো দেখতে পাই যে এক্স্যাক্টলি ভেঙে চুরে, যদি তার মানে ক্যামেরা ভাঙার দরকার নেই, আমি বলছি যে ক্যামেরাকে যদি দেখতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা কী দেখতে পারি? একটা ক্যাপাসিটার দেখতে পাবো। তো ক্যাপাসিটার কীভাবে থাকবে? এই দুটো পরিবাহীকে কোনো একটা অন্তরক দিয়ে মোড়ানো আছে, এই একটা এন্ড বের করা থাকে, এই একটা এন্ড বের করা থাকে, এটা হচ্ছে ক্যাপাসিটারের ভেতরের যে চেহারাটা আমরা দেখতে পাই না, বাইরের এরকম একটা বিভিন্ন শেপের দেখতে পাই। কখনো দেখবে সিলিন্ড্রিক্যাল শেপের থাকে, তাই তো? এই শেপটা সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়, কন্ডেন্সারও এরকম দেখতে হয়। কখনো এরকম চ্যাপ্টা এই টাইপের দেখতে পাবে, মানে স্পেরিক্যাল এই টাইপের, কখনো প্যারালাল পাতের এরকম দেখতে পাবে। তো বিভিন্ন টাইপের ক্যাপাসিটার হয়। তো বেসিক কথাটা কি, বেসিক কথাবার্তাটা হচ্ছে যে দুটো কন্ডাক্টরের মাঝে আইদার, দুটো কন্ডাক্টরকে একটা নির্দিষ্ট ব্যবধানে রাখলাম। এবার মাঝের মিডিয়ামটা, এর মাঝে কিছু থাকতে পারে, আইদার কী থাকতে পারে, মাঝে ভ্যাকুয়াম থাকতে পারে, মানে ফাঁকা, মানে ফাঁকা থাকতে পারে, বা কী থাকতে পারে, এর মাঝে ডাইইলেকট্রিক বা পরাবৈদ্যুতিক কোনো মাধ্যম থাকতে পারে। আইদার শূন্য থাকতে পারে, ভ্যাকুয়াম মানে কি আমি বাংলায় লিখে দিচ্ছি, শূন্য স্থান থাকতে পারে, আইদার কোনো শূন্য স্থান থাকতে পারে, বা কী থাকতে পারে, বা আমাদের ডাইইলেকট্রিক কোনো মিডিয়াম বা পরাবৈদ্যুতিক কোনো মিডিয়াম থাকতে পারে। তাহলে সেই হিসেবে আমরা একটা ডাইইলেকট্রিক কন্ডাক্টরকে দেখব, মানে ক্যাপাসিটারকে দেখব, যে কিভাবে ক্যাপাসিটারগুলো পরপর ফর্ম হচ্ছে। এইভাবে আমরা কিন্তু বেসিক্যালি ডিজাইন করি। কী করি? দুটো কন্ডাক্টর রাখবো, মানে দুটো পরিবাহী রাখবো, আর তার মাঝে আমরা আইদার কিছু নাও রাখতে পারি, শূন্য রাখতে পারি ভ্যাকুয়াম, বা কী রাখতে পারি, কোনো পরাবৈদ্যুতিক, মানে ডাইইলেকট্রিক মিডিয়াম কী কী, মানে ধরলাম কাঠ, জল তো অ্যাকচুয়ালি ব্যবহার করেন, তো আমি যে কাঁচ, বা যেমন আমরা
অপরিবাহী যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো মিডিয়াম, মাঝখানে স্যান্ডউইচ হয়ে থাকবে, মানে এই হলো দুটো হাত, মাঝখানে এই চকটা যদি মিডিয়াম এইভাবে থাকবে। এটা হচ্ছে আমার ক্যাপাসিটরের ফরমেশন, মানে এটা হচ্ছে ক্যাপাসিটরের স্ট্রাকচার, এইভাবে থাকে। তো ক্যাপাসিটরের আমরা বেসিক্যালি কী ধরনের, এই 3 ধরনের ক্যাপাসিটার কিন্তু আমাদের সিলেবাসে আছে। এক হচ্ছে কি সমান্তরাল পাত ধারকত্ব বা প্যারালাল ক্যাপাসিটার, প্যারালাল ক্যাপাসিটার। আর এটা কি সিলিন্ড্রিক্যাল, সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটার। আর এটা কি থাকবে স্ফেরিক্যাল বা গোলীয়। সিলেবাস ইন দ্য সেন্স আমরা WBJEE যে কোনো বোর্ড যদি হয় বা হায়ার কিছু আমরা যেমন কম্পিটিটিভ এক্সামে দিই, সব কিছু সিলেবাসে আমাদের বেসিক্যালি এই 3টে জিনিস ফলো করেই হয়েছে। তাছাড়া কিন্তু আমরা ক্যাপাসিটি, তো এই বেসিক্যালি এই 3টে ক্যাপাসিটারের উপর কিন্তু আমরা আর তোমাদের বিশেষ করে যেই CHESC সিলেবাসে আমার প্যারালাল প্লেট ক্যাপাসিটার বা আমাদের সমান্তরাল পাত ধারক এই ক্যাপাসিটারটা নিয়েই কিন্তু বেসিক আমাদের ডিটেইলসে আলোচনা, বাকিগুলো সম্বন্ধে অল্প বিস্তর জানা আছে, মানে সিলেবাসে আছে। তাহলে আজকের আমার মেইন আলোচনার বিষয় হচ্ছে এই সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ণয় করব এবং সেখান থেকে দেখব যে একটা এই ধারকগুলোর মধ্যে কেমন ফোর্স, মানে এই যে দুটো পাত আছে, দুটো পাতের মধ্যে কেমন ফোর্স আছে। তাহলে এটাই হচ্ছে আমার আজকের আলোচনার বিষয়বস্তু। ঠিক আছে, তাহলে শুরু করছি অ্যাট ফার্স্ট কী দিয়ে, এই প্যারালাল প্লেট ক্যাপাসিটার দিয়ে। ঠিক আছে, তো প্যারালাল প্লেট বা সমান্তরাল পাত, তো ধরলাম দুটো আমি পাত নিলাম, এটা একটা পাত আর এটা একদিকে পাত। তো ফার্স্ট দেখবে বইয়ে যখন আমরা করে ফার্স্ট একটা জিনিস এবার ক্যাপাসিটার বানাবো কী করে। এই তো একটা ধরলাম দুটো এন্ড আছে এইভাবে, এটা ক্যাপাসিটার কিছু আধান স্টোর করতে পারে বা এনার্জি স্টোর করতে পারে, তার মানে এখানে আধান দিতে হবে, তাহলে আধান দেবো কী করে। তো এটার সবচেয়ে সহজ মাধ্যম হলো আমি যদি একটা ব্যাটারির সাথে কানেক্ট করে দিই। এটা সিম্বল হচ্ছে ব্যাটারির, এটা পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল, বড় আর ছোটো এইভাবে লিখি। তো এটা হচ্ছে আমার ব্যাটারি। এটা আমার যে ব্যাটারির, তাহলে এই ব্যাটারিকে যদি আমি এই ক্যাপাসিটার মানে দুটো এন্ডকে, মানে এই নেগেটিভ এন্ডকে একটা পাতের সাথে যুক্ত করলাম, পজিটিভ এন্ডকে আরেকটা পাতের সাথে, তাহলে কী ঘটনা ঘটবে দেখি। তো দেখো এটা হচ্ছে পজিটিভ মানে উচ্চ বিভব, আর এটা শূন্য হয়ে আছে, মানে অ্যাকচুয়ালি এর রেসপেক্টে এটা কী হচ্ছে, এটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভব। যে উচ্চ আর নিম্ন বিভব যদি হয় তাহলে কী ঘটনাটা ঘটবে, হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে, মানে উচ্চ থেকে নিম্ন দিকে কী হবে, কিসের ফ্লো হবে, কারেন্টের ফ্লো হবে বা পজিটিভ আধানের ফ্লো হবে। তাহলে কারেন্ট এই দিক থেকে এই দিকে ফ্লো করতে শুরু করে দেবে। ঠিক আছে, আর এই দিকে ঘটনাটা কী ঘটে যাবে, এটা নেগেটিভ পোটেনশিয়াল, এটা জিরো পোটেনশিয়াল, তাহলে এটা উচ্চ বিভব, এটা নিয়ে, তাহলে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে, এর জন্য কারেন্ট এই দিক থেকে এই দিকে, কারেন্ট এই দিক থেকে এই দিকে ফ্লো করবে। বোঝা যাচ্ছে? এবার আমরা যদি এইভাবেও না বুঝতে পারি, আরেকভাবে বোঝা যেতে পারে খুব সহজ। দেখো এটা পজিটিভ এন্ড আছে, আর এটা জিরো, মানে কোনো শূন্য পোটেনশিয়াল, একটা আধান আর একটা পরিবাহী নিস্তরিত হয়ে আছে। তাহলে যেই আমি কানেক্ট করলাম, এখানে কী আছে, পরিবাহীতে অসংখ্য মুক্ত ইলেকট্রন আছে। তো মুক্ত ইলেকট্রনগুলো কী হয়ে যাবে, এই ইলেকট্রন, অনেকগুলো ইলেকট্রন আছে, এই ইলেকট্রনগুলোকে অ্যাট্রাক্টেড হবে এই দিকে, আকর্ষিত হবে পজিটিভ এন্ডের দিকে, কারণ নেগেটিভ কী হয়, পজিটিভের দিকে ছুটে আসতে, তাই নেগেটিভগুলো পজিটিভের দিকে ছুটে আসতে শুরু করবে। তাহলে ইলেকট্রন যদি এই দিক থেকে ফ্লো হতে শুরু করে দেয়, তাই কারেন্ট তাহলে উল্টো দিক দিয়ে ফ্লো হয়, এটা আমরা বলেওছি। তাহলে ইলেকট্রন যদি এই দিক থেকে সব বের হতে শুরু করে দেয়, মানে এই পাত থেকে সবগুলো ইলেকট্রন যদি বেরোতে থাকে, তাহলে এইদিকে কিসের সৃষ্টি হয়ে যাবে, পজিটিভ এন্ড তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এইদিকে পজিটিভ এন্ড। তো আমি এইখানে আধানের এটা না দিয়ে আমি এইখানেই দিচ্ছি, যাতে তোমাদের এক্স্যাক্ট ডায়াগ্রামটা ফলো করো। তাহলে এইদিকে এই পাতে আমার পজিটিভ চার্জ অ্যাকুমুলেট হয়ে গেল, মানে পজিটিভ চার্জ সঞ্চিত হয়ে গেল, মানে অ্যাকচুয়ালি নেগেটিভের এখানে কমতে থাকে। তার নেগেটিভ, এবার এটার ক্ষেত্রে দেখি, এই পাতের ক্ষেত্রে দেখি, তো নেগেটিভগুলো কী হয়েছে, যখন এখানে আসলো, এখানে নেগেটিভ রিপালসার, তো নেগেটিভ ইলেকট্রনগুলোকে ধাক্কা দিতে, তাহলে আলটিমেটলি এই দিক থেকে ইলেকট্রনগুলো এখানে এসে জমা হতে শুরু করলো। বা কারেন্টের এই হায়ার আর লোয়ার পোটেনশিয়ালের দিক থেকে দেখতে গেলে কি, কারেন্ট যদি এই দিকে ফ্লো হয়, তাহলে ইলেকট্রনগুলো কী হয়ে যাবে, উল্টো দিকে ফ্লো করতে হবে। তাহলে ইলেকট্রনের ফ্লো কোন দিকে হয়ে যাবে, এই দিকে ইলেকট্রনের ফ্লো, ইলেকট্রন এই দিকে ফ্লো হতে থাকবে।
আর এটার ক্ষেত্রে কি ইলেকট্রন এই দিকে ফ্লো হতে থাকবে, তাই তো? এই জন্য ইলেকট্রনগুলো এই দিকে জমা হতে থাকবে, আর তাহলে আস্তে আস্তে এই পাথ ধীরে ধীরে একদম পজিটিভলি চার্জ হয়ে যাবে, এই পাথ নেগেটিভলি চার্জড হয়ে যাবে। তাহলে এই আধানের এই চলাফেরা মানে ইলেকট্রনগুলো এই পাথ থেকে গিয়ে, তাহলে এই দেখো ইলেকট্রনগুলো এখান থেকে বেরিয়ে ব্যাটারি ধাক্কা দিচ্ছে, ব্যাটারির ধাক্কা ঠিক আবার ব্যাটারি কী জেনারেট করে, ইলেকট্রোমোটিভ ফোর্স, তড়িৎচালক বল ভেতরে হচ্ছে, তো ব্যাটারির কাজই হচ্ছে সেরকম, ও ইলেকট্রনকে পাস করিয়ে দিচ্ছে ও পরবর্তী পাতে। তাহলে ইলেকট্রনগুলো এখান থেকে বেরোচ্ছে, ইলেকট্রনগুলো এখানে এসে জমা হয়েছে, একটা ইলেকট্রন বেরোচ্ছে, আমাদের দুটো বেরোচ্ছে, তিনটে, এবার যতগুলো ইলেকট্রন এখানে, তাহলে আলটিমেটলি আমি ধরলাম এটা হয়ে গেল কত চার্জ। তো আলটিমেটলি যখন এদের কারেন্টটা স্টপ কখন হবে, এর আগেও বলেছি, মানে আধান বন্টন হচ্ছে তো এটা, তো আধান বন্টন স্টপ কখন হবে, সোর্সকে এর জন্য। তাহলে যখন এর যে বিভব, তো ধরলাম যে ভি একটা বিভব বা 3 ভোল্টের একটা ব্যাটারি ছিল, তাহলে যতক্ষণ না এই দুটো পাতের মধ্যে বিভবটা 3 ভোল্ট দাঁড়িয়ে যাচ্ছে, বিভব প্রভেদ, বিভব পার্থক্য, এই দুটো পাতের মধ্যে যখন বিভব পার্থক্য যতক্ষণ না 3 ভোল্ট দাঁড়িয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কারেন্ট চলতেই থাকবে। আর যেই 3 ভোল্ট হয়ে গেল, তো দেখো এখানে আমরা কীভাবে বলবো, ধরলাম এটা, ধরো আমি বোঝানোর সুবিধার জন্য বলছি, ঠিক আছে, 3 ভোল্ট, তো এটা ব্যাটারির বিভব প্রভেদ 3 ভোল্ট, তো ধরলাম এটা 3 আর এটাকে 0, 3 - 0 3, তো তাহলে এখানে একটা পাত আছে, এখানে একটা পাত আছে। তো এবার এখানে দেখো কীভাবে ঘটনাটা ঘটবে। তো এবার আমি ধরে নিলাম এখানে 3 বিভব হয়ে গেছে, প্লাস এখানে 0, তো এখানেও দেখো 3 3 0 0, কোনো কারেন্ট, মানে এখানে যেহেতু 0 to 0 বিভব কত 0, এই পাতের 0, এখানে এই এন্ডে 0, তাহলে এখানে কারেন্ট ফ্লো হবে না, এখান থেকে এখানে কারেন্ট ফ্লো হবে না। তাহলে আমাদের যখন বিভব পার্থক্য এই দুটো এন্ডে এখানে যখন বিভব পার্থক্য এটা আর সমান হয়ে যাবে, তখন আমাদের কোনো কারেন্টের ফ্লো হবে না। তার মানে এখন এটা একটা ইটসেলফ একটা ছোটোখাটো ব্যাটারির কাজ করবে, কিন্তু ডিফারেন্স আছে ব্যাটারির সাথে, অনেক ডিফারেন্স আছে, ঠিক আছে। মানে এরও এখন এবার এটাকে যদি ব্যাটারিটাকে খুলে নিই, এবার মানে ব্যাটারিটাকে কানেকশন যদি আমি ছাড়িয়ে নিই, মানে ব্যাটারিটাকে খুলে নিলাম, তাহলে কী কী ঘটনা ঘটলো, এখানে যা চার্জ আছে চার্জ থাকলো, এই যে টার্মে 3 ভোল্ট আছে 3 ভোল্টই পড়ে থাকলো, তাহলে এটা কিন্তু একটা ছোটোখাটো ব্যাটারির কাজ করবে। কিন্তু ব্যাটারির থেকে বেসিক ডিফারেন্সটা কোন জায়গায়, ব্যাটারির মধ্যে অলওয়েজ একটা ব্যাটারি সোর্স, তো একটা উৎস, তো মানে ও জেনারেট করে, আধান জেনারেট করে। কীভাবে জেনারেট করে, কারণ ও ভেতরে ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশান হয়, তার জন্য ইলেকট্রোমোটিভ ফোর্স এই কিন্তু জেনারেট করছে আধানকে। কিন্তু ক্যাপাসিটার তো সামাও কোনো আধান নিয়ে রেখেছে, মানে ওর কাছে তো নিজস্ব কিছু নেই। হ্যাঁ, আমি একজন আছে প্রচুর পড়াশোনা করেছে, প্রচুর বই ঘেটে, ওর কাছে মানে একটা জিনিস সম্বন্ধে বেসিক ধারণা আছে, কিন্তু আরেকজন কোনো রকমের 4টা লাইন মুখস্থ করে, ও 4টা লাইনই বলবে, ও এক্স্যাক্ট আর বাড়তি কিছু বলতে পারবে না। তো একদম জিনিস সেটা ক্যাপাসিটারের ক্ষেত্রে কাটবে। কী জিনিস, যে এই ক্যাপাসিটারে একমাত্র 3টে মানে এই আধানগুলোই সঞ্চিত আছে। যদি এবার এই ক্যাপাসিটারকে একটা এবার আমি কোনো বাল্বের সাথে যদি কানেক্ট করে দিলাম, এই একটা ইলেকট্রিক বাল্বের সাথে যদি কানেক্ট করে দিলাম, তখন কি করবে, এবার দেখো ও তো নিজে কিছু আসছিল না, যেই আবার পেয়ে গেল এটা শূন্য পোটেনশিয়ালে আছে, এটা তার মানে পরিবাহী একটা, তখন কি করবে, আধানগুলো বা পজিটিভ থেকে পজিটিভ, তখন আবার কী ঘটনাটা ঘটবে, যে ইলেকট্রন এদিকে বাড়তি আছে, ইলেকট্রন কমতি আছে, তখন আবার এই ইলেকট্রনগুলো মানে এখান থেকে ইলেকট্রনটা গিয়ে এখানে একটা পজিটিভের সাথে মিশে গেল, এটা মাইনাস করে দিল, আবার এখান থেকে একটা ইলেকট্রন গিয়ে এখানে মাইনাস করে দিল, আলটিমেটলি এই যে প্লাস মাইনাস হয়ে যাচ্ছিলো, এখান থেকে ইলেকট্রন একটা কমে গেল, আবার ইলেকট্রন প্লাস বেড়ে গেল, মানে অ্যাকচুয়ালি ইলেকট্রন কমে যাওয়া মানে কি, এখান থেকে ইলেকট্রন এই পাত থেকে একটা যদি ইলেকট্রন কমিয়ে দিচ্ছি, তো ইলেকট্রনটা কোথায় যাচ্ছে, এই পাতে যাচ্ছে, তাহলে এখানে একটা পজিটিভ কেউ খেয়ে নিচ্ছে, আবার ইলেকট্রন কমে যাচ্ছে, এই পাতের একটা পজিটিভে গিয়ে পৌঁছাতে, এই পজিটিভ খেয়ে নিচ্ছে, আবার একটা ইলেকট্রন কমছে, এই করতে 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 এই সবগুলো হয়ে গেল। ততক্ষণ পর্যন্ত কী হলো, এখানে ইলেকট্রনের ফ্লো হচ্ছিল, তাই তো, ফ্লো আমরা ইলেকট্রন আর প্লাস যদি প্লাস আর মাইনাস যার কার জন্য জেনারেট হয়, ইলেকট্রনের জন্য, ইলেকট্রন যে জায়গা থেকে ছেড়ে আসবে সেখানে প্লাস তৈরি করবে, আর যে জায়গায় গিয়ে জমা হবে সেখানে মাইনাস তৈরি করবে। তাহলে ইলেকট্রন যে এই দিক দিয়ে ফ্লো হচ্ছিলো, তাহলে কারেন্টটা কোন দিক দিয়ে এই দিয়ে ফ্লো হচ্ছে, তার মানে ইলেকট্রনের ফ্লো মানে কি, এখানে কারেন্ট ফ্লো হলো, তাহলে ব্যাটারি যদি একটা এই বাল্ব যদি একটা কারেন্টের ফ্লোকে পায়, তাহলে কী জিনিস তৈরি করবো, বাল্বটা জ্বলবে, কিন্তু খুব গ্লোটা বেশ উজ্জ্বল, মানে অ্যাকচুয়ালি উজ্জ্বলভাবে জ্বলবে। কেন, কারণ এই যে ঘটনাটা ঘটছে খুব ফাস্ট ঘটে, যেটা কিন্তু ব্যাটারির ক্ষেত্রে হয় না।
এই জন্য আমি প্রথম দিন বলেছিলাম একটা কথা, যে ব্যাটারি কিন্তু সে একটা টাইম মানে হঠাৎ একটা হিউজ এনার্জি জেনারেট করতে পারে না। এই যে কারেন্টটা হিউজ কেন হলো, কারণ দেখো সাপোজ করছি যে আমি এখানে এই ক্যাপাসিটার যদি যুক্ত করি বাল্বের সাথে, যে এই যে কোনো একটা ক্রস সেকশন মানে একটা প্রস্তুতির ক্ষেত্রে বল প্রতি সেকেন্ডে এখানে 10টা করে ইলেকট্রন যাচ্ছে। আবার হোয়ারাজ এই বাল্বটাকেই যদি একটা ব্যাটারির সাথে যুক্ত করতাম তাহলেও জ্বলতো, অবশ্যই জ্বলতো, কনস্ট্যান্টলি জ্বলেই থাকতো, ঠিক আছে। যদি বলতাম তাহলে এই যে একটা ক্রস সেকশন মানে একটা জায়গার এই তারের এই ফাঁকা জায়গাটা দিয়ে এই সময় একটা 5টা ইলেকট্রন যেত, তো এখানে একটা 10টা ইলেকট্রন যেত প্রতি সেকেন্ডে, পার সেকেন্ড 5টা ইলেকট্রন যাচ্ছে, এখানে প্রতি সেকেন্ডে 10টা করে ইলেকট্রন যাচ্ছে। তাহলে একটা জিনিস বলো, ইলেকট্রনের ফ্লো রেট এটাই হচ্ছে কারেন্ট। তার মানে এই ক্ষেত্রে প্রতি সেকেন্ডে 10, তার মানে এখানে বলে দিতে পারি 10, মানে এককে আমি এমনি ধরে নিচ্ছি 10 অ্যাম্পিয়ার কারেন্ট পাচ্ছি, এখানে আমি 5 অ্যাম্পিয়ার কারেন্ট পাচ্ছি। তাহলে আমি খুব অল্প সময়ের জন্য এখানে কিন্তু হিউজ একটা কারেন্ট পেয়ে গেলাম। তো হিউজ কারেন্টটাই আমার দরকার ছিল, মানে আমার একটা বেশি কারেন্ট দরকার ছিল, ফ্লোটা আমার যাতে একটু বেশি হয় সেটাই দরকার ছিল। তো আমার ধরলাম এটা ব্যাটারির ক্ষেত্রে বাল্বের জায়গায় যদি আমি কোনো একটা মোটর লাগাতাম, মোটরটা হয়তো 5 অ্যাম্পিয়ারে জ্বলতো না, হয়তো 10 অ্যাম্পিয়ার বা 8 অ্যাম্পিয়ারে জ্বলতো। তো কিন্তু এই ব্যাটারি কিন্তু চালাতে পারতো না, বাট চালাতে পারতো, এই ক্যাপাসিটার চালাতে পারতো। তাহলে বোঝা গেল যে আমার হঠাৎ কোনো এনার্জির দরকার হলে সেটা কিন্তু ক্যাপাসিটার সেই এনার্জিটা প্রোভাইড করে, ঠিক আছে। তাহলে পার্থক্য অনেক আছে, যেমন এর কী পার্থক্য, এই কনস্ট্যান্টলি 5 অ্যাম্পিয়ার দিতেই থাকবে, কিন্তু কতক্ষণ দেবে, এই মুহূর্তে দিচ্ছে কি দিচ্ছে না, এবার বাল্ব বন্ধ হয়ে গেল, এবার কোনো ইলেকট্রনের ফ্লো নেই, কারণ এবার জিরো হয়ে গেল, জিরো হয়ে গেল, মানে এই ইলেকট্রনগুলো আর তারের থ্রু দিয়ে এই বাল্বের মধ্য দিয়ে গিয়ে আবার এখানে পৌঁছলে মানে এই ইলেকট্রনগুলো এখানে পৌঁছলে ইলেকট্রন, তো আমি কি দেখালাম, সব ইলেকট্রনগুলো মানে মাইনাসগুলো প্লাসকে খেয়ে নিল, তার জন্য কী হলো, এটা আবার নিস্তরিত হয়ে পড়ে থাকলো, মানে এটা হচ্ছে ডিসচার্জ হয়ে। অ্যাকচুয়ালি আমরা ক্যাপাসিটারের ভাষায় প্রথম যে ঘটনাটা ঘটেছিলাম, যে ক্যাপাসিটারটাকে যখন একটা ব্যাটারির সাথে যুক্ত করেছিলাম, তখন যেখানে প্লাস 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 আর মাইনাস 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 যে স্টোরড হয়ে গেল, তখন যে ফ্লোটা বন্ধ হলো, এই যে ঘটনাটা, মানে এই যে ইলেকট্রনের এই দিকে মুভমেন্ট, ইলেকট্রন এই দিকে এই পাতে পৌঁছচ্ছে, আর এই পাত থেকে ইলেকট্রন বেরিয়ে যে এই পাতে পৌঁছচ্ছে, এই যে ঘটনাটাকে বা চার্জগুলো যে পাতে জমা হচ্ছে, এই ঘটনাটাকে বলা হয় চার্জিং। মানে এই ঘটনাটাকে কী বলে, চার্জিং। মানে এটা চার্জড হয়ে গেল। আর ডিসচার্জিং কোনটা, ঠিক উল্টো কেসেসটা তারপরে দেখালাম যে এটা প্লাস মাইনাস আছে। ব্যাটারিটাকে খুলে নেব, ব্যাটারিটাকে খুলে নিয়ে যদি আমি কোনো একটা ধরলাম এই তো বাল্ব জ্বালিয়েছিলাম, এই বাল্ব জ্বালালাম, তখন কি ঘটনাটা ঘটবে, ইলেকট্রনের ফ্লো হতে মানে আধানের ফ্লো হতে শুরু করবে। তার মানে এখান থেকে ইলেকট্রনগুলো এইদিকে, মানে অ্যাকচুয়ালি কারেন্টের ফ্লো তো এইদিকে, কারেন্টের ফ্লো কোনটা, এইদিকে কারেন্টের ফ্লো, আর ইলেকট্রনের ফ্লো কোনটা, উল্টো দিকে, এই উল্টো দিকে ইলেকট্রনের ফ্লো। তার মানে ইলেকট্রনগুলো এবার ইলেকট্রনটা এই আস্তে আস্তে কী ঘটনা ঘটছে, ডিসচার্জ হচ্ছে, মানে চার্জটা আস্তে আস্তে কমতে শুরু করছে। এই ইলেকট্রনটা এই দিকে গিয়ে মাইনাসটাকে আমি ইলেকট্রনটা হচ্ছে, ইলেকট্রনটা গিয়ে পজিটিভে গিয়ে খেয়ে নিল, আবার ইলেকট্রনটা টুক করে বেরিয়ে এসে এখানে খেয়ে নিল, আবার এটা বেরিয়ে এখানে খেয়ে নিল। তো আলটিমেটলি আমার কী থাকলো, যে এটা আবার নিস্তরিত হয়ে গেলো। তাহলে এই ঘটনাটা কী বলবো আমি, ডিসচার্জিং। এই ঘটনাটা হচ্ছে চার্জিং। ব্যাটারি দিয়ে আমি ক্যাপাসিটারকে যেই চার্জ করলাম, ওর মধ্যে যে এনার্জি স্টোর করিয়ে দিলাম, সেই ঘটনাটা হলো চার্জিং। আর যেই আমি অন্য কোনো একটা ডিভাইসে, মানে এবার আমি ওর চার্জটা নিয়ে নিয়েছি, এবার ওর কাজে লাগাবো, যখন কাজে লাগাচ্ছি তখন ওর মধ্যে হু করে ওর মধ্যে যখন আধানগুলো যদি বেরোতে থাকে, বেরিয়ে যে আমি ডিভাইসটা দিয়েছি এটা যদি জ্বালাতে চায়, বা কোনো একটা মোটর দিয়েছি সেটা তাকে যদি চালাতে চায়, তাহলে সেক্ষেত্রে ও যে এনার্জিটা রিলিজ করবে, দিস কল, বা আধানটা যে রিলিজ করে দিস কল ডিসচার্জে। আমি চার্জিং আর ডিসচার্জিং নিয়ে একটা সেপারেট ভিডিও করবো, যাতে তোমাদের কম্পিটিটিভ এক্সাম হোক বা যে মানে বোর্ড এক্সাম তো বটেই, বোর্ড এক্সামে খুব একটা চার্জিং ডিসচার্জিং রিলেটেড কোশ্চেন আসে না, বাট কম্পিটিটিভ এক্সামে ভালো কোশ্চেন আছে, সাথে যাতে কোনো ডাউট না থাকে, তার জন্য আমি এক সেপারেট এটা, ঠিক আছে। এখন না, আগে ক্যাপাসিটারটা পুরোটা আমরা জেনে নিই, ঠিক আছে, একদম শেষের দিকের ভিডিওটা, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই যে ছোটো ছোটো জিনিসগুলো একটু আধটু আমরা জেনে এবার এগিয়ে যাব ক্যাপাসিটারের মানে ভেতরের এই যে সিস্টেমটা, মানে মেকানিজমটাতে, মানে ভেতরে কী ঘটনাটা ঘটছে।
মানে এটা তো বাইরের সব কিছু বললাম এবং উপর থেকেই বললাম কী ঘটনাটাকে চার্জিং বলে, কোন ঘটনাটা ডিসচার্জিং বলে, ঠিক আছে। আপাতত বইও পাবে হয়তো কোথাও চার্জিং ডিসচার্জিংয়ের টার্মগুলো, এক আধবার একটু রিডিং দিয়ে দিবে, খুব একটা এগুলো মাথা ব্যথা ব্যাপার নেই। একটাই কথা বুঝবে, চার্জিং মানে হলো ব্যাটারির ক্যাপাসিটারটাকে আধান, মানে যতগুলো পাত আছে পাতের মধ্যে আধান সঞ্চিত হচ্ছে, আমি ওকে ফুললি চার্জ করে নিচ্ছি। যেমন আমরা মোবাইলের ক্ষেত্রে দেখি, আমরা মোবাইলের সেল মানে জিরো ব্যাটারি হয়ে গেছে, আমি ওটা চার্জ করে নিলাম। অ্যাজ ইফ যখন ডিসচার্জ কীভাবে করছি, আমি খুব ভালোভাবে গেম খেলছি, তাড়াতাড়ি করে ব্যাটারিটা ফল করছে, তার মানে ডিসচার্জ হচ্ছে। এইভাবে একটা অ্যানালজিক্যাল ওয়েতে বুঝতে থাকবে, ঠিক আছে। তাহলে এবার আমাদের আজকে কী বললাম, আজকের টপিকটা হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটার বা সমান্তরাল পাত ধারকত্ব, সেখানে চলে আসছে। এবং খুব ইন্টারেস্ট মানে খুব অ্যাটেনশন দিয়ে কিন্তু জিনিসগুলোকে ফলো করবে, তা নাহলে কিন্তু সেই মজাটা আসবে না যেটা কিন্তু ফিজিক্স সাবজেক্টে দেখা যায়, ঠিক আছে। এবং লাগবেই সেই অ্যাটেনশন, মনোযোগ দিলেই তো মনে বেশি থাকবে না, তা নাহলে থাকবে না। তো তাহলে এবার চলে আসছি প্যারালাল প্লেট ক্যাপাসিটার বা সমান্তরাল প্যারালাল প্যারালাল প্লেট ক্যাপাসিটার, সমান্তরাল পাত ধারক। তো সবচেয়ে লেস কমপ্লিকেটেড একটা দুটো পাত নিয়ে, মানে একদম সমান্তরাল দুটো পাত নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। তো এই সমান্তরাল পাত ধারকত্ব বা জানার আগে জাস্ট একটা ছোট্ট আমি একটা প্রবলেম ওরিয়েন্টেড জিনিস করে তারপরে যে বলবো, তারপরে দেখো সমান্তরাল পাত ধারকত্ব মানে পাতের ধারকত্ব, প্যারালাল প্লেট ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স আমরা খুব সহজেই কিন্তু বের করতে পারবো। তো এর কিন্তু সব কিছু আমরা ক্যাপাসিটারে আমরা কি স্ট্রাকচার জানাটা তো ব্যাপার না, যে স্ট্রাকচার কেমন হবে, আমরা বেসিক্যালি মেকানিজম জানবো, মানে ক্যাপাসিটেন্স কতটা হবে বা ধারকত্ব কতটা হবে। তো ফার্স্ট আমি হচ্ছে ছোট্ট প্রবলেম দিয়ে শুরু করছি। কীরকম, যে ধরো দুটো পাত আছে, পরিবাহী পাত, হ্যাঁ, দুটো পরিবাহী পাত আছে। তো একটা দুটো জিনিস আমি গেস করবো, একটা হচ্ছে এটার যদি ক্ষেত্রফল, পাতের ক্ষেত্রফল, কী কী জিনিস আমার ধরা থাকবে, যে পাতের ক্ষেত্রফল দুটোরই সমান, হ্যাঁ, দুটো সমান, এবং ব্র্যাকেটে এ লিখে দিলাম, এ ক্ষেত্রফল। তো দুটো পাতের ক্ষেত্রফল সমান। আরেকটা কী জিনিস লিখব, যে পাতের ক্ষেত্রফল এ গ্রেটার দ্যান, মানে এই যে ক্ষেত্রফলটা আছে এটা গ্রেটার দ্যান এই দুটো পাতের মাঝে যে সেপারেশনটা আছে, ঠিক আছে। এটা তো সেপারেশন না, এটা তো পাত আছে, এই যে সেপারেশনটা আছে মানে দুজনের মাঝে যে গ্যাপ আছে, দুটো পাতে বললাম না যে দুটো পাতকে আমি একটা নির্দিষ্ট ব্যবধানে রাখবো, তো ব্যবধানটা অতি ক্ষুদ্র হবে, এটা কিন্তু আমার কন্ডিশন আমি এই প্রবলেমের জন্যও করব। তো এটা কেন করছি, কারণ এটা না হলে কিন্তু আমার ক্যাপাসিটেন্সের যে ক্যাপাসিটার টাইম তৈরি করবো সেটা কিন্তু তৈরি করা সম্ভব হবে না, কারণ আমি একটা সুষম তড়িৎ ক্ষেত্র পাবো না। তো কী ঘটনাটা ঘটলো, যে আমি ফার্স্ট দুটো পাত নিলাম, তো পাতটাকে আমি একটা অ্যাজাম্পশন করলাম যে আমি এটা ক্ষেত্রফল, পাতের ক্ষেত্রফল, পাত তো মানে এটা আমি দেখাতে পারছি না, এটা ছোট্ট একটা বেদ বিশিষ্ট নিয়েছি, একটা বেদ বিশিষ্ট নেই, এগুলো নেগলিজিবল, খুব ছোটো, এই যা এর ক্ষেত্রফলের তুলনায়, মানে অ্যাজ ইফ এ হাত। তো এটা দুটো হাত আছে, দুটো হাতের তালু ধরলাম, ঠিক আছে। এই তো দুটো পাত, এই দুটো পাতের মধ্যে যে মাঝখানে গ্যাপটা খুব ছোট আমার এই তালু মানে এই হাতের ক্ষেত্রফলের থেকে। তো এটা আমার ফার্স্ট অ্যাজাম্পশন। নেক্সট কি করব, যে এখানে আমি একটা আধান দিয়ে দিয়েছি, কত দিয়েছি, Q1 আধান দিলাম প্রথম পাতকে, এটা 1 নম্বর পাত, Q2 আধান দিলাম দ্বিতীয় পাতকে, ঠিক আছে। এটা দ্বিতীয় নম্বর পাত, এটা 1 নম্বর পাত, আমি এমনি নোটেশন ব্যবহার করছি, 1 নম্বর পাত আর দ্বিতীয় নম্বর পাত। এবার একটা জিনিস বলো, যে আধান যদি আমি পাতে দিয়ে দিই, এটা তো পরিবাহী না, এটা পাত তো বলেছি মানে এদের পরিবাহী ছাড়া তো কিছু হবেই না, বলেওছি প্রথমের সংজ্ঞাতেও যে পরিবাহী আছে কন্ডাক্টারে, ক্যাপাসিটারে দুটো পরিবাহী আছে, মাঝে আপাতত আমরা ভ্যাকুয়াম বা শূন্যস্থান ধরেই চলবো, পরে দেখা যাক।
পরে আমরা ডাইইলেকট্রিক বা পরাবৈদ্যুতিক থেকে কথাটা বলবো। তো এখন দুটো পাতের এই Q1 and 2 পাত যদি Q1 আর Q2 আধান দিই, তো আধানগুলো কী হবে, সুষমভাবে বণ্টিত হয়ে যাবে। তার মানে Q1টা একদম পুরো জায়গা জুড়ে আছে, বাইরে কিন্তু পরিবাহী কিন্তু ভেতরের কথা বলছি না, পরিবাহীর ভেতরে কত ইলেকট্রিক ফিল্ড বা আধান কত, শূন্য হয়, তো জন্য ইলেকট্রিক ফিল্ডও শূন্য হয়। এরও ভেতরে কত, শূন্য। তো মানে পরিবাহীর ভেতরে শূন্য, মানে পৃষ্ঠেরই কথা বলছি, সুষমভাবে সজ্জিত হয়ে যায়। তো এই ক্ষেত্রে ওই ঘটনাটা অবশ্যই ঠিক যদি একটা পরিবাহী বিচ্ছিন্ন থাকে, এটা কিন্তু বিচ্ছিন্ন না, একে অপরের পাশে আছে। তাহলে আধানটা কেমনভাবে বণ্টিত হবে অ্যাট ফার্স্ট সেই জিনিসটা জানবো, তারপরে চলে আসবো এই প্যারালাল প্লেট ক্যাপাসিটরে ক্যাপাসিট্যান্স তৈরি করতে। ঠিক আছে, তো ধরলাম এখানে Q1 আধান দিয়েছে, এখানে Q2 আধান দিয়েছে। তো ধরলাম দুটো পৃষ্ঠ আছে, এই যে বেদটা দেখিয়েছি এই ছোটো, এটা একদম নেগলিজিবল, আমি এটা কোনো পৃষ্ঠ ধরছি না। আমি পৃষ্ঠ মানে কি, অ্যাজ ইফ খাতার পেজ দুটো পাতা থাকে না, একটা ইসে পাতা দুটো দিক লিখতে পারি, একটা এই দিক আর একটা এই দিক। হাতে যেমন দুটো দিক আছে, আমি এটাকে দিক বলবো, দিক না, পৃষ্ঠ বলতে গেলে এটাকে পৃষ্ঠ বলবো, এটাকে পৃষ্ঠ বলবো, অ্যাজ ইফ এটাও। তাহলে পৃষ্ঠ বলতে একটা এই দিকের পৃষ্ঠ, এক ওই দিকের পৃষ্ঠ। তো এগুলো একটু নাম দিয়ে দিচ্ছি, তাহলে একটু সুবিধা হবে। এ পৃষ্ঠ বলছি, এটাকে বি পৃষ্ঠ বলছি, স্মল, এটাকে সি, সব স্মলে লিখছি, এটা ডি পৃষ্ঠ। হ্যাঁ, তাহলে এই চারটে তলে ABCD চলে, চারটে তলে আমি ধরলাম এই যে মোট AB তল মিলিয়ে হচ্ছে 1 নম্বর ব্লক, CD তল মিলিয়ে হচ্ছে 2 নম্বর ব্লক। তো A তলে ধরলাম Q1 আধান আছে, তাহলে B তলে কত থাকবে, বড় হাতের Q1 মাইনাস স্মল Q1, তাই। আর সেকেন্ড ব্লকটাতে ধরছি এই পৃষ্ঠে আছে, ডি পৃষ্ঠে আছে ধরলাম Q2 আধান, ঠিক আছে। আর এই সি পৃষ্ঠে আছে তাহলে বড় হাতের Q2 মাইনাস স্মল Q2 আধান, তাই তো। তাহলে এই চারটে আধান সম্বন্ধে জানা হয়ে গেল যে এ পৃষ্ঠে কত Q1, বি পৃষ্ঠে হচ্ছে Q1 মাইনাস বড় হাতে Q1 মাইনাস Q1, সি পৃষ্ঠে আছে এই আধানটা, এটা আমি ধরলাম Q1টাকে ধরেছি আর Q2টাকে ধরেছি, আর এভাবে আধান বণ্টিত হয়ে আছে। এবার আমি ধরলাম যে এখানে একটা কোনো পয়েন্ট নিলাম, এই 2 নম্বর ব্লকে একটা বিন্দু নিলাম, এই বিন্দুটাকে আমি দিচ্ছি P2 নাম দিচ্ছি। এবার একটা জিনিস বলো, P2 বিন্দুতে মোট ইলেকট্রিক ফিল্ড কত হয়ে যাবে, 0। কিন্তু আমি চারটে তলের জন্য ইলেকট্রিক ফিল্ডের মান জানতে চাইব। এর আগেই আমি কিন্তু একটা লেকচারে বলেছিলাম যে অসীম বিস্তৃত চাদরের জন্য, একটা অসীম বিস্তৃত চাদরের জন্য ইলেকট্রিক ফিল্ড E=σ/2ε0। সিগমা মানে কি, সিটের কত এরিয়া, মানে সিগমা মানে চার্জ পার ইউনিট এরিয়া। তো এটার এরিয়া প্রত্যেকটা সিটের ক্ষেত্রে এ ধরেছি Q/A 2ε0, তো এইভাবেও লিখতে পারি। তো এই জিনিসটা যদি অজানা মনে হয়, এর আগে কিন্তু ভিডিও আছে অসীম বিস্তৃত পরিবাহীর জন্য, সেই ভিডিওটা মন দিয়ে দেখে নিও, তাহলে কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে যে একটা অসীম বিস্তৃত চাদর যার এক পৃষ্ঠে আধান আছে। এখানে এক পৃষ্ঠে আধান কেন বলছি, এখানে চারটে পৃষ্ঠ ধরেছি, তো চারটে পৃষ্ঠ, এক একটা ব্লকের দুটো পৃষ্ঠেই আধান আছে ধরে নিয়েছি, একটা প্লান্টের দুটো পৃষ্ঠে আধান আছে ধরে নিয়েছি। তো এই জন্য চারটে পৃষ্ঠ, তার প্রত্যেকটা পৃষ্ঠে আধান কত, পৃষ্ঠতলের নিকটতম বিন্দুতে আধান হচ্ছে এটা। এবার অসীম বিস্তৃত কেন বললাম এটাকে, কারণ কি বলছি যে এই যে হাত আছে, হাতটার কাছাকাছি একটা যদি বিন্দু হয়, তাহলে সেই ছোটো একটা বিন্দু হয়, সেই বিন্দুতে আমার বিন্দুর তুলনায় হাতটা কী হয়ে যাবে, অসীম একটা পাত মনে হবে। তো এই জন্য একটা অসীম পাত, কারণ এই দূরত্বটা ডিটা খুব ছোট, এর আগেও বলেছি এ গ্রেটার দ্যান ডি, ঠিক আছে। তাহলে এবার আমি বের করি যে এই বিন্দুতে চারটে পৃষ্ঠ তলের জন্য মোট ইলেকট্রিক ফিল্ড তো 0 জানি, প্রত্যেকটার জন্য ইলেকট্রিক ফিল্ড কত, ঠিক আছে। এবার দেখি পি বিন্দুতে এ পাতের জন্য, তো পাতগুলোর আমি আধান বন্টন করে দিচ্ছি, সবগুলোই ধরছি ধনাত্মক আহিত আছে, ধনাত্মক আধানে আহিত আছে, আমি সবগুলোই করেছি। এটাকে প্লাস করে করছি, এটাকেও প্লাস সব করে করেছি, কারণ আমার চার্জের প্লাস বা মাইনাস দেবে, ডিরেকশন ডিপেন্ড করছে। তা পি বিন্দুতে দেখো, এবার BCD তলকে বাদ দিয়ে দাও, ভুলে যাও, শুধু এ তলের জন্য পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কোথায় হবে, কোন দিকে হবে, কী করে বুঝো, মান তো এটাই, সিগমা আধানের মান জানবো ডিভাইডেড বাই এরিয়া, তো দুজনের সবই, তাহলে মান তো আমাদের জানাই থাকবে, কিন্তু আমাদের ডিরেকশানটা জানতে হবে। কীরকমভাবে, যদি পি বিন্দুতে ধরলাম এগুলো মাঝের কিছু সব কিছু বাদ দিয়ে দাও, শুধু কী বললাম, শুধু এ তলটা দেখো, মাঝের BCD তলকে বাদ দিয়ে দাও, তাহলে এ তলের জন্য পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কোথায়, কী ঘর ডিরেকশান হবে, এই দিকে, এটা EA। কী করে বুঝলাম,
পজিটিভ থেকে সবসময় ইলেকট্রিক ফিল্ড বের হয়। আবার কী করে আরেকভাবে কীভাবে বুঝতে পারি এটা পাথ আছে পজিটিভ, এখানে যে প্রোটন রাখি তাহলে প্রোটনটা কী হয়ে যাবে, এর কাছাকাছি আসবে, পজিটিভের কাছে আসবে, কখনো আসবে না, দূরে যেতে যাবে। তো প্রোটন যেদিকে হয় সেটাই হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। এই ফোর্স যেগুলো ফিল হয় কোনো ই ইন্টু এটাই, তাই না, ফোর্সের যদি ডেফিনেশন হয়েছে জানি, তাহলে ইলেকট্রিক ফিল্ড ডিরেকশন এটা। তাহলে বি তলের জন্য একইভাবেও ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোথায়, এই বিন্দুতে বি তলের জন্য আবার এসিডিকে ভুলে যাবো, শুধু বি পৃষ্ঠের জন্য ইলেকট্রিক ফিল্ড এই বিন্দুতে কোন দিকে হবে, যদি আবার এই বিন্দুতে যদি একটা প্রোটন রাখি তাহলে এই তলের জন্য কি আবার দূরে ছিল, তাহলে ইবি এর ডিরেকশনও এইদিকে হলো। একইভাবে যদি এই বিন্দুতে সি তলের জন্য ভাবি তাহলেও দেখবো সি এর জন্য ইসিও এইদিকে হচ্ছে, তাই তো। এই বিন্দুতে যদি রাখি কাছাকাছি যাবে, যাবে আসবে না। কিন্তু ডি তলের জন্য দেখো, ডি তলে পজিটিভ চার্জ আছে, যদি এখানে একটা প্রোটন রাখি তো এই দিকে গেলে এইদিকে তো ডি পৃষ্ঠটা পাবো, ও যদি আর ডান দিকে যায় ডিকে পাচ্ছে, তো ডান দিকে তো যাবে না কারণ আকর্ষণ হয়ে যাচ্ছে, কিন্তু প্রোটন রাখলে বিকর্ষণ হবে, এই দিকে যাবে। তাহলে এখানে পেলাম একমাত্র ইডিটা এই জায়গায়, ইডিটা এইভাবে। তাহলে আমি ইলেকট্রিক ফিল্ডের সবগুলো, তাহলে এখানে কি লিখবো যে P2 বিন্দুতে মোট ইলেকট্রিক ফিল্ড EP1 তো 0 হবেই জানি, তাহলে EP1 ইকুয়াল টু কী লিখবো, ধরলাম আমি ডান দিকেরগুলোকে যদি পজিটিভ লিখি তাহলে বাঁ দিকের ইডিকে নেগেটিভ ধরলাম। তোমরা যদি চাই ডান দিকেরগুলোকে আমি নেগেটিভ ধরবো তাহলে এটাকে পজিটিভ ধরতে হবে, যেহেতু 0 আছে প্লাস মাইনাস কোনো ফ্যাক্টর নেই, তাহলে আমি কী লিখবো EA প্লাস EC প্লাস EB মাইনাস ED ইকুয়াল টু হয়েছে 0। তাহলে EA EBCর মান কি, তার আগে আমার মানগুলো এখানে লিখে নিই যাতে সুবিধা হয়। ইলেকট্রিক ফিল্ড ই এর জন্য কত হবে, এ ব্লকের জন্য কত হয়ে যাবে, এই যে কিউ আধান কত আছে, স্মল q1 বাই 2a এপসাইলন নট। ইবি এর জন্য কত আছে, বি পৃষ্ঠে আধান কত আছে, q1 বড় হাতের q1 মাইনাস স্মল q1 ডিভাইডেড বাই 2a এপসাইলন নট। ইসি এর জন্য কত আছে, সি পৃষ্ঠে q2 মাইনাস q2 বড় হাতের q2 মাইনাস q2 বাই 2a এপসাইলন নট। ইডি এর জন্য একইভাবে কত আছে, ইডি এর পৃষ্ঠে q2 আছে, q2 ডিভাইডেড বাই 2a এপসাইলন নট। ভালো করে বুঝে নেবে কিন্তু জিনিসগুলো, হ্যাঁ। তো ই এর মানটা এবার বসিয়ে দিব, নিচে সবগুলো কি আছে 2a এপসাইলন নট, তাহলে ই এ ইকুয়াল টু কত পাবো, হ্যাঁ ওপরে শুধু লিখছি q1 লিখছি প্লাস লিখে যাবো ইবি ইকুয়াল টু বড় হাতের q1 মাইনাস q1, ঠিক আছে। তারপর এটাতে ইবি লিখবো, হ্যাঁ ইবি তো লিখে ফেলেছি, ইসি লিখবো এটা প্লাস q2 মাইনাস q2। ইডি এরটা কিন্তু আলাদা লিখবো, মাইনাস সাইন লিখবো কারণ ইডি এটা উল্টো দিক মাইনাস, এটা ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো q1 কেটে যাচ্ছে, আর এখানে কী পাচ্ছি, সরি এখানে কিউ লিখে দিয়েছি, এখানে প্রথমটার মনে হয় এটা হবে ইবি এর জন্য হয়ে যাবে q1, আর এটার জন্য হয়ে যাবে q2, সব কিউ লেখা আছে তো। তাহলে দেখো এখানে কী পাচ্ছি q1 q2, তাহলে q1 প্লাস q2 ইকুয়াল টু এ পাশে গেলে এটা হচ্ছে 2q2, তাহলে q2 ইকুয়াল টু আমি পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে বোঝা গেল এটা q2 এর জন্য কীভাবে হলো। তাহলে একইভাবে আমি আবার একটা জিনিস করব, P1 বিন্দুতে এই চারটে তলের জন্য ইলেকট্রিক ফিল্ড আমি বের করব। এইগুলো মোছার দরকার নেই, আমি শুধুমাত্র এই রেজাল্টটা লিখবো, রেজাল্টটা এক পাশে লিখে দিচ্ছি, কোন পাশে আমি এই পাশে একটা ব্র্যাকেটের মধ্যে লিখে দিচ্ছি। কি জানলাম, স্মল q2 ইকুয়াল টু বড় হাতের q1 প্লাস q2 বাই 2, এটা আমার জানা, ঠিক আছে। তাহলে এগুলো আমি মুছে ফেলছি। এবার আমি কি করব, এবং এই ডিরেকশনগুলো মুছে ফেলতে হবে কারণ এখন P2 বিন্দু হবে, এখানে P1 বিন্দু ছিল, এখানে P1 ছিল, এবার P2 বিন্দু হবে। P2 বিন্দুতে EP2 কত, 0ই হবে। তো আবার একইভাবে স্যার এই P1 কী ছিল, কোনটা করলাম বলে গেলাম, হ্যাঁ এই বিন্দুর জন্য করেছিলাম, এটা P2 ছিল, তাহলে P1 বিন্দুর জন্য করব, EP1 হবে। ও এখানে এই P1 ছিল, তাহলে কেটে কিন্তু ঠিক কোনো এই P2 ছিল, ঠিক আছে। মানে এই বিন্দুটার জন্য, এই বিন্দুর জন্য যদি আমি প্রত্যেকটা পাতের ইলেকট্রিক ফিল্ড দেখি আবার বের করব। দেখো ই এ ডিরেকশন কোথায়, এই বিন্দুতে যদি
আমি একটা প্রোটন রাখি, এই পাতের জন্য কোন দিকে যাবে, প্রোটনটা এই দিকে সরে যাবে, তার মানে ই এর ডিরেকশন হচ্ছে এই দিকে। এবার দেখো এই পাতে যদি একটা প্রোটন রাখি, মানে এই বিন্দুতে যদি একটা প্রোটন রাখি, এই পাতের জন্য কোন দেবো, উল্টো দিকে সরে যাবে, তাহলে ই বি কিন্তু মান এই দিকে হয়ে গেল পার্থক্য। এই পাতে তো পজিটিভলি চার্জ আছে, এই বিন্দুতে এই পাতের জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হয়ে যাবে, উল্টো দিকে এই দিকে হয়ে যাবে, ইসি এর মান এই দিকে হয়ে গেল। আবার এই বিন্দুদের জন্য এই পাতে পজিটিভলি চার্জ আছে, এখানে যদি একটা প্রোটন রাখি পজিটিভলি চার্জ বিকর্ষণ করবে, তাহলে এই ডি এর মানও এই দিকে হয়ে গেল। শুধুমাত্র ই এর মান এই দিকে হলো। তাহলে আবার একইভাবে কি লিখবো, যে পিডি বিন্দুতে 0, তার মানে আমি ডান দিকেরটাকে যদি পজিটিভ ধরি, তাহলে ই এ মাইনাস ই বি মাইনাস ই সি মাইনাস ই ডি ইকুয়াল টু হচ্ছে 0। আর এখানে ঠিকভাবে মানগুলো লিখবো। হ্যাঁ, Q1/2 বা 2a এপসাইলন নটটাকে আমি ইগনোর করছি, নিচে ক্যান্সেল হয়ে, মানে এদিকে আসলে 0 আছে তো, মানে 0 হয়ে যাবে, অতএব আমার শুধু উপরের ফ্যাক্টরটায় লবটা নিয়েই কাজ। Q1 মাইনাস Q2টাতে কী লিখবো, মাইনাস Q1 প্লাস Q1, ঠিক লিখলাম। ইসি লিখবো মাইনাস অফ Q2 মাইনাস মাইনাসে প্লাস Q2, ঠিক আছে। ইডি লিখবো মাইনাস অফ Q2, 0। Q2 ক্যান্সেল, Q1 পড়ে থাকছে, আর Q1 ইকুয়াল টু Q1 প্লাস Q2/2। তাহলে একই Q1 যেমন পেলাম, Q2 যেমন পেলাম, Q1ও পেয়ে গেলাম, কিন্তু Q1 প্লাস Q2/2। তার মানে এই দুটো পৃষ্ঠে জানা হয়ে গেল। এবার ভেতরের পৃষ্ঠগুলোর জন্য আমি একটু বের করে নিই কী কী জিনিস পাচ্ছি, এগুলো সবাই মুছে ফেলছে। হ্যাঁ, তোমরা ভিডিওটা পজ করে ভালো করে নোট ডাউন করে নেবে, বুঝে নেবে। এই পৃষ্ঠটার জন্য মানে বি পৃষ্ঠে কত আছে দেখি, বি পৃষ্ঠে কত আছে, Q1 মাইনাস Q1 মানে কত হচ্ছে, টু Q1 মাইনাস Q1 মাইনাস Q2 মাইনাস Q2 মানে এটা কত হচ্ছে, Q1 মাইনাস Q2/2 বি পৃষ্ঠে পেয়ে গেলাম। আর কি পৃষ্ঠে জানি না, সি পৃষ্ঠে জানি না, সি পৃষ্ঠে কত হয়ে যাবে, Q2 মাইনাস আবার এটা Q1 প্লাস Q2/2, 2 কমন 2Q2 মাইনাস Q1 মাইনাস Q2, এখানে কত হলো, Q1 থাকলো Q2 মাইনাস Q2, তাহলে Q2 মাইনাস Q1/2। তাহলে চারটে পৃষ্ঠেই পেয়ে গেলাম। কী লিখে দিই এবার এখানে ভালো করে, Q1 এর জায়গায় লিখে দিই যা যা পাচ্ছি, আর Q2 দুটো তো সেম আছে, লিখে দিয়েছি দুটো ভ্যালু আগে। এটার ভ্যালু আছে Q1 প্লাস Q2/2, আর এটার ভ্যালু আছে Q1 প্লাস Q2/2, একই ভ্যালু আছে। এটার ভ্যালু কত বললাম, বি পৃষ্ঠে Q1 মাইনাস Q2/2, তাহলে এখানে কি লিখবো, Q1 মাইনাস Q2/2, আর এখানে কি লিখবো, Q2 মাইনাস Q1, বা এভাবে লিখতে পারি মাইনাস অফ Q1 মাইনাস Q2/2। সব এবার মুছে ফেলছি, ঠিক আছে। তাহলে দেখো একটা আধান চার্জ ডিস্ট্রিবিউশন, মানে আমি যাই চার্জ দিই না কেন এই দু প্রান্তে কিন্তু থাকবে ইকুয়াল চার্জ, মানে এ আর ডি তে সম আধান থাকবে, সম আধান, এ ইকুয়াল টু ডি, মানে কিউ অফ এ ইকুয়াল টু কিউ অফ ডি, মানে দুটো পৃষ্ঠেই সম আধান থাকবে। যাই দিই এটাতে Q1 Q2 Q1 Q3 যাই দিই, আমার কোনো ফ্যাক্টর না, দুই তো এই যে বাইরের দুটো পৃষ্ঠ আছে এ আর ডি, সেখানে সম আধান থাকবে। আর আরেকটা ফ্যাক্টর কী হলো, যে যদি এই ভেতরের পৃষ্ঠ মানে বি আর সি, এটা কার জন্য হলো, এটা হচ্ছে এ আর ডি এর তলে। এবার যদি বি আর সি মানে মুখোমুখি যদি পৃষ্ঠে কী হচ্ছে দেখো, একটার হচ্ছে
Q1 মাইনাস Q2/2 আর একটা মাইনাস হবে, মানে যদি এখানে Q অফ বি যা হবে Q মাইনাস ইকুয়াল হবে, বাট কিন্তু মাইনাস হবে। এটাই হচ্ছে আমার সেই কিন্তু খুব জানার বিষয়, যেটা কিন্তু আমাদের ক্যাপাসিটরে খুব কাজে লাগবে। ঠিক আছে, তাহলে জিনিসগুলো বোঝা গেল, একটু লেন্দি হলো, বাট জিনিসগুলো একটু ধীরে সুস্থে বুঝে নেবে, কারণ খুব কাজের, যে এই পৃষ্ঠে কত আধান সঞ্চিত হলো, এই পৃষ্ঠে কত আধান সঞ্চিত হলো। তাহলে দেখো এই 4টে পৃষ্ঠে আধান যদি আমি সঞ্চয় পেয়ে গেলাম, তাহলে এবার দেখো যে আমি যদি ধরি, এবার কিছু কেসেস ধরবো, মানে যদি কিছু স্পেশাল কেস, মানে যেটা ক্যাপাসিটারের ক্ষেত্রে কী হয়, দুটো পাত কিন্তু সমান, আর মানে একদিকে যদি প্লাস কিউ হয়, একদিকে মাইনাস কিউ হয় দুটো পাতের মধ্যে। তাহলে যদি ইফ Q1 ইকুয়াল টু মাইনাস Q2 হয়, মানে এইদিকে Q1 দিয়েছি, এইদিকে মাইনাস Q1 দিয়েছি, তাই তো হয় ক্যাপাসিটরের ক্ষেত্রে, ইকুয়াল হয়, সমান কিন্তু ইকুয়াল চার্জ দুটো পাতে হয়। তাহলে এখানে কত চার্জ সঞ্চিত থাকবে, তাহলে যদি বলি এ তলে আধান কত থাকবে, দেখো আধান ইকুয়াল টু কত, Q1 মাইনাস অফ Q2, Q1 মাইনাস অফ Q1, Q2 মানে কত, মাইনাস অফ Q1 মানে 0। একইভাবে ডি তলেও আধান হয়ে যাবে 0। আর এটা যদি এই কন্ডিশনটা হয়, ইফ এই কন্ডিশনটা হয়, আর মুখোমুখি আধানে কি হচ্ছে দেখো, Q1 ইকুয়াল টু মাইনাস Q2, তাহলে এখানে হয়ে যাচ্ছে কত, তাহলে সি তলে আধান কত থাকছে, সি তলে আধান হয়ে যাবে, এটা জায়গায় বসিয়ে যাও, মাইনাস Q2 বসিয়ে দাও, তাহলে হয়ে থাকলো মাইনাস Q2। আর সরি, এটা বি তলে হবে, এটা বি তলে, আর সি তলে আধান হবে, এটার জায়গায় বসিয়ে দাও মাইনাস Q1 মাইনাস Q2 তো হয়ে গেল, Q2, হ্যাঁ এটা হচ্ছে প্লাস Q2, মাইনাস অফ মাইনাস Q1, হ্যাঁ Q1 এর জায়গায় প্লাস, মাইনাস প্লাস Q2, ঠিক আছে, মাইনাস Q1 এর জায়গায় মাইনাস Q2। তাহলে কি বুঝলাম, মুখোমুখিতে কিন্তু বিপরীত, আর এই দুটো পৃষ্ঠে কোনো আধান সঞ্চিত হবে না। তাহলে ক্যাপাসিটার যদি এটা হতো, মানে যদি এটা, তাহলে এটা মুছে ফেলি, যদি এটা ক্যাপাসিটার হতো, ক্যাপাসিটার কেমন চেহারার, দুটো পাত আছে এইরকম, তাহলে ক্যাপাসিটারের এই পৃষ্ঠে আধানের চিহ্নই দেব না, এই পৃষ্ঠকে যদি দেখি ধনাত্মক কিউ, এই পৃষ্ঠে দেখব ঋণাত্মক কিউ, তাই হয়। আর এই দুটো পৃষ্ঠে কত হয়ে যাবে, 0, তাই তো, বোঝা গেল। এটাই কিন্তু আমাদের এই প্যারালাল প্লেট ক্যাপাসিটারের একটু আগে এটাকে বুঝতে হবে। এবার তাড়াতাড়ি করে চলে আসছি প্যারালাল প্লেট ক্যাপাসিটারে। এই জিনিসটা যদি বোঝা থাকে তাহলে আর বিশেষ কোনো সময় লাগবে না। এই ধারণার পরে চলে আসছি প্যারালাল প্লেট ক্যাপাসিটারেরই একদম আসল থিওরিতে। তো প্যারালাল প্লেট ক্যাপাসিটারটা কী হচ্ছে, যে আমি এভাবে দুটো সমান্তরাল পাত রাখলাম, তাহলে একটু আগেই দেখিয়ে দিলাম, তাহলে এখানে যদি প্লাস কিউ আধান আছে, ধর ব্যাটারি দিয়ে চার্জ করি, তাহলে এখানে কত মাইনাস কিউ আসবে। কোন পাতে আসবে, তাহলে এই পাতে মাইনাস দিয়ে দিলাম, এই দিক বরাবরই মাইনাস দিলাম, এই দিক বরাবর প্লাস দিলাম। এবার দেখো আধান বন্টন নিয়ে আমার কোনো প্রশ্ন হবে না, কেন, আমি এইদিকে প্লাস সাইন দেবোই না, দিলে আমার ডায়াগ্রামটাই ভুল হয়ে গেল, ঠিক আছে। তাহলে এইদিকে প্লাস আর এইদিকে মাইনাস সাইন, আর এইদিকে কোনো ই নেই। এবার মজার ব্যাপার দেখো, ক্যাপাসিটারের জন্য 3টে রিজিয়ান তৈরি হয়েছে। এটা হচ্ছে রিজিয়ান নাম্বার 1, এটা রিজিয়ান 2, মাঝের একটা রিজিয়ান, আর এটা রিজিয়ান 3। আমি রিজিয়ান করে এবং দুটো পাতের মাঝে এবং দুপাশে করে কিন্তু সেই আবার বলছি আগে ওই অসীম পাত ধারক এই ভিডিওটাতে, মানে পাতের জন্য যে 3টে রিজিয়ানের আমি ইলেকট্রিক ফিল্ড দেখিয়ে দিয়েছিলাম। তো এই রিজিয়ান ইলেকট্রিক ফিল্ড কত হবে, আর এই রিজিয়ান ইলেকট্রিক ফিল্ড কত হবে, যদি কোয়েশ্চেন করি 1 আর 3 রিজিয়ানে ইলেকট্রিক ফিল্ড কত হয়ে যাবে, 1 আর 3 রিজিয়ানে ইলেকট্রিক ফিল্ড কত, দেখো কীভাবে আমি পাবো, ধরলাম এটা পাতের ভেতর, এখান থেকে একটা আমি গাউসিয়ান তল যদি নিই, ঠিক আছে, ভেতর থেকে, মানে পাতটাকে আমি এইভাবে নিচ্ছি, ঠিক আছে। আমি পাতের আমি কনসেপ্টে বলে গসের স্থলে কঠিন হয়ে যায়, আমি সহজভাবে বোঝাচ্ছি। দেখো এই রিজিয়ানে ইলেকট্রিক ফিল্ড কত হয়ে যাবে, এই
পজিটিভের জন্য, পজিটিভ এখানে তো আধান নেই, আধান আছে এই পৃষ্ঠে, তাহলে পজিটিভের জন্য কী হয়ে যাবে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কী হয়ে যাবে, এই থেকে বেরোচ্ছে এই দিকে। আবার এই পয়েন্টে নেগেটিভের জন্য কী যাবে, ঢুকছে এইদিকে। দুজনের মানই কত, সিগমা বাই 2 এপসাইলন নট, এটার মান সিগমা বাই 2 এপসাইলন নট, কিন্তু এটা অপোজিট দিকে বলে এটা 0 হবে। তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড কত, 0। এখানে একইভাবে একই লজিকে ইলেকট্রিক ফিল্ড কত, তাহলে এই জন্য এই দুটো রিজিয়নে ইলেকট্রিক ফিল্ড নেই। যদি একটা কোনো চার্জ মানে কোনো সারফেস গসিয়ান সারফেস এনক্লোজ করে দেখতাম, ইলেকট্রিক ফিল্ড 0, কারণ এই যে সারফেসে আধান নেই, পৃষ্ঠে আমার আধান নেই, এই জন্য ইলেকট্রিক ফিল্ড। তো আমি এই কনসেপ্টটাই বুঝে রাখি যে ইলেকট্রিক ফিল্ড কেন 0, কারণ এই পয়েন্টে বা এই পয়েন্টের কনসিডার যদি করি, এই নেগেটিভের জন্য ইলেকট্রিক ফিল্ড কী হচ্ছে, নেগেটিভ পাশে ঢুকছে, আর এই মানে পজিটিভের জন্য কি বেরোচ্ছে, তার জন্য ইলেকট্রিক ফিল্ড 0। ঠিক আছে, এই যে ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু বুঝবে। আর এই ক্যাপাসিটারে আগে কিন্তু ওই যে ভিডিওটা ওটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এই 3 রিজিয়নে আমার ইলেকট্রিক ফিল্ড এ আর 3 রিজিয়ন, এখানে ইলেকট্রিক ফিল্ড কত, এই দুটো রিজিয়নের জন্য 0। তাহলে একমাত্র কোথায় ইলেকট্রিক ফিল্ড থাকবে, এই ভেতরে যে কোনো বিন্দুতে উইদাউট এজ, ধার ছাড়া ইলেকট্রিক ফিল্ডের মান কত হয়ে যাবে। দেখো এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড এই পজিটিভ পাতের জন্য কোন দিকে হচ্ছে, এই দিকে হচ্ছে, তাই তো। কী করে বুঝবে, আবার বলছি এই বিন্দুতে যদি একটা প্রোটন রাখি, কী হয়ে যায়, প্রোটনটাকে এই দিকে যাবে না এই দিকে যাবে, ডেফিনেটলি নেগেটিভের দিকে যাবে। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে, এই দিকে। মান কত, সিগমা বাই 2 এপসাইলন নট, তাই তো। এবার এই পাতটার কথা বলে, এই বিন্দুতে এবার এই পাতের জন্য বলি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কত, ভেতরের দিকে। কীভাবে বুঝবে, আবার যদি এইখানে যদি একটা প্রোটন রাখি, প্রোটনটা কোন দিকে ঢুকবে, এইটার জন্য এই দিকে ঢুকবে, তাহলে এই ইলেকট্রিক ফিল্ড কত, এখানে এই ইলেকট্রিক ফিল্ড, তাহলে এটা মান কত, সিগমা বাই 2 এপসাইলন নট। তাহলে দুটো ইলেকট্রিক ফিল্ডের মান একই, তাহলে টোটাল ইলেকট্রিক ফিল্ড কত হয়ে গেল, ইকুয়াল টু দুটোকে যদি যোগ করি কী পাবো, সিগমা বাই এপসাইলন নট। এটা ইলেকট্রিক ফিল্ডটা কী হয়ে যাবে, সুষম তড়িৎ ক্ষেত্র। দেখো পজিটিভ থেকে নেগেটিভের দিকে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে, এইভাবে একটা সুষম ইলেকট্রিক ফিল্ড প্রত্যেকটা বিন্দুতে থাকে, উইদাউট এজ এফেক্ট। মানে এজে এরকমভাবে থাকবে, এজে এরকম, এটাকে বলে ফ্রিঞ্জিং এফেক্ট বা ফ্রিঞ্জ এফেক্ট বা এজ এফেক্ট। ধারগুলোতে পরিবর্তন হবে। কেন পরিবর্তন হবে আমি একটু ছোট্ট করে বলে দিচ্ছি। ধারে কিন্তু হবে না, ওই জন্য কী হয়, ধার বাদ দিয়ে, মানে এই ধার বাদ দিয়ে মাঝের রিজিয়নে, মাঝে ক্যাপাসিটরের মাঝে ইলেকট্রিক ফিল্ডের এটা কি হচ্ছে, মাঝে সুষম তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে, সুষম তড়িৎ ক্ষেত্র। সুষম তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে কেন, এই জায়গাগুলোতে আমার ইলেকট্রিক ফিল্ড আলাদা। দেখো একটা জিনিস, যে কোনো একটা ভেতরে পয়েন্ট নাম, এজ বাদ দিয়ে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড, দেখো এখানে যদি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন একটা এই দিয়ে করলাম, পজিটিভের জন্য নেগেটিভের জন্য এটা। কিন্তু যদি এখানে কোনো পয়েন্টের কথা বলি, দেখো এখানে কোনো পয়েন্টের কথা বলছি, হ্যাঁ এই ধারের কাছাকাছি এখানে পয়েন্টটা, তো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এই পয়েন্ট থেকে কী হয়ে যায়, বাইরের দিকে বেরোবে। ঠিক আছে, বাইরের দিকে বেরোচ্ছে, পজিটিভের জন্য বাইরের দিকে বেরোচ্ছে। এই পয়েন্টে নেগেটিভের জন্য কী হয়ে যাচ্ছে, দেখো নেগেটিভদের জন্য, এই পজিটিভের জন্য কী হচ্ছে, বাইরের দিকে বেরোচ্ছে। নেগেটিভের জন্য কী হচ্ছে, দেখো ভেতরের দিকে ঢুকছে। তো এইখানে দেখো একটা ভেক্টর এই দিকে, একটা ভেক্টর এই দিকে, তো এখন কিন্তু অ্যাড হচ্ছে না, একটা রেজাল্টেন্ট ভেক্টর বেরোচ্ছে, মানে একটা লব্ধি ভেক্টর বেরোচ্ছে। তার জন্য কিন্তু এই বাঁকানো জিনিসটা চলে আসছে। ওই জন্য ফ্রিঞ্জিং এফেক্ট কমানোর জন্য একটা প্র্যাকটিক্যালি কিছু করা হয়। তো আমাদের ওইসব সেসব যে নিয়ে লাভ নেই, আমাদের বেসিক জানা উচিত যে এই যে ধারগুলোতে এরকম বাঁকানো থাকে, এটাকে বলা হয় ফ্রিঞ্জ এফেক্ট। আমি লিখে দিচ্ছি এই এফেক্টটাকে, এই বাঁকানো জিনিসটাকে লিখে দিচ্ছি, এটাকে বলা হয় ফ্রিঞ্জ এফেক্ট বা এজ এফেক্ট। অত ডিটেলসে তাও এই দরকার নেই। তাহলে যে কোনো এই বিন্দুতে যদি কনসিডার করো কী হচ্ছে, এই পজিটিভের জন্য যদি বলি কী হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড এই দিকে এই ডিরেকশনে যাচ্ছে, আর নেগেটিভের জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে যাচ্ছে, এই ডিরেকশনে যাচ্ছে। তাহলে রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড এই কোনো একটা দিকে আছে। এই জন্য এই বাঁকানো আমার দিয়েছে প্রত্যেকটা বিন্দুতে, এই যে এজ বরাবর প্রত্যেকটা বিন্দুতে। আর মাঝের বিন্দুগুলো কী হচ্ছে, সব ইলেকট্রিক ফিল্ড একই ডিরেকশনে আছে, মানে অ্যাড হয়ে গিয়ে এই ফ্যাক্টরটা থাকছে। তো এবার চলে আসে, তাহলে ইলেকট্রিক ফিল্ড মাঝের রিজিয়নে পেয়ে গেলাম, সুষম ইলেকট্রিক ফিল্ড। এবার কী বের করবো, কিছুই না, আমার দুটো প্যারালাল প্লেটের আমার কী জিনিসটা দরকার, ক্যাপাসিটেন্স জানবো, ধারকত্ব। আমরা কী জানতে চাইছি, এটা তো কনস্ট্রাকশন বললাম, এবার ধারকত্ব জানবো। সি ইকুয়াল টু কি, আমার টার্গেট কি, কিউ বাই ভি। আমার কিউ বাই ভি, কিউ মানে কি,
কতটা আধান সঞ্চিত, মানে এই যে পাতগুলো কিউ, এতে কিউ দেওয়া, কিউ মানে একটা জিনিস বলে রাখি, কিউ মানে কিন্তু যেটা পজিটিভ বা নেগেটিভ যে কোনো একটা মড চার্জের ভ্যালুটাকে, টোটাল চার্জ না, টোটাল চার্জ একটা ক্যাপাসিটার সবসময় জিরো হয়, প্লাস কিউ মাইনাস কিউ জিরো হবে, ঠিক আছে। মানে একই কী বলে ক্যাপাসিটার মানে কি, যে একটা দুটো পাত আছে, দুটো পাতকে এবার আমি একটা জিনিস দেখলাম অসম বন্টন হলে ওটাকে ক্যাপাসিটার বলবো, বাট ওটা প্র্যাকটিক্যালি ইউজ হয় না। প্র্যাকটিক্যালি কী ইউজ হয়, এই ক্যাপাসিটারের ক্ষেত্রে আমি প্যারালাল প্লেট ক্যাপাসিটার কী করি, একটাকে প্লাস করি আর একটাকে মাইনাস করে দিই। তো একটাকে প্লাস আর একটাকে মাইনাস, মানে টোটাল আধান কিন্তু ক্যাপাসিটি জিরো সেভাবে ধরি না আমরা। আধান কীভাবে ধরো, যদি মানে মড ভ্যালুটা আধান কত আছে, কিউ আছে, কিউ নট 2Q বা 0 কিছু না, শুধু কিউ আছে, মানে পজিটিভ মানটা কত আছে আধানের, ঠিক আছে। তো আধান আছে কিউ, এবার আর আমার বিভব বা পার্থক্য কত আছে, মানে এই প্লেট আর এই প্লেটে, তাই এটা হচ্ছে পজিটিভ প্লেট, এটা হচ্ছে নেগেটিভ প্লেট, তো এর বিভব ধরছি ভি প্লাস আর এর বিভব ধরছি ভি মাইনাস। তাহলে বিভব পার্থক্য কত, ভি ইকুয়াল টু ভি প্লাস মাইনাস ভি মাইনাস, এটা তো বিভব পার্থক্য। তো বিভব পার্থক্য থেকে মানে বিভব পার্থক্য কোত্থেকে আসে, ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশনে আছে। তো ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন কি, ইন্টিগ্রেশন অফ কোথা থেকে কোথায় আমি নিয়ে যাচ্ছি সেই হিসেবে আমার কাজ করব, বোঝা গেল। এবার দেখো ইলেকট্রিক ফিল্ডের এখানে ই ডট ডিআর লিখে দিচ্ছি, ইন্টিগ্রেশন অফ ইলেকট্রিক কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে এখনও লিখিনি। এবার এই দুটো পাথের মধ্যে দূরত্ব ডি, এরিয়া এ, আবার সেই জিনিস এ গ্রেটার 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 দ্যান ডি, এই ছোট্ট কন্ডিশন ইমপ্লাই হবে। এই পাত দুটোর এরিয়া কত, মানে এক একটার এরিয়া হচ্ছে, প্রত্যেকটার ক্ষেত্রফল হচ্ছে এ, আর এই দুটোর ব্যবধান হচ্ছে স্মল ডি। তাই যদি হয় তাহলে আমি যে কোনো একটা আধানকে, তাহলে আমি ইলেকট্রিক ফিল্ডের এগেইনস্টে বিপরীত দিকে এখানে নিয়ে আসছে, এখান থেকে নিয়ে আসতে আমার কত কাজ করতে হবে, একটা ধনাত্মক আধানকে এই প্রান্তে যদি নিয়ে আসি তাহলে কত কাজ আমাকে করতে হবে, তাই তো নিয়ে আসছি। ধনাত্মক আধান তো এই ধনাত্মক আধান, তো এখান থেকে একটা ধনাত্মক আধান টেনে আনতে আমার কত কাজ করতে হবে, সেটা কি এটা থেকে এটা, তাহলে কী হচ্ছে ভি মাইনাস থেকে ভি প্লাসে যাব, এই তো কত আধান করতে হবে। তাহলে আমরা আলটিমেটলি কোথায়, এখান থেকে যদি শূন্য থেকে ডি দূরত্বে আছে এটা লিখে দেবো, তাহলে এখানে আর 0 টু ইনফিনিটি ইন্টিগ্রেশনগুলো করবো না, 0 টু ডি দূরত্বে আমার কতটা যেতে হবে, সেক্ষেত্রে আমরা পেয়ে যাবে কী পাবো, ভি। ভি মানে এখানে কি, বিভব পার্থক্য। বিভব পার্থক্য কার, দুটো পাতের, বিভব পার্থক্য কার, পাতের, পাতের বিভব পার্থক্য, ভি ইকুয়াল টু এটা, অর ভি ইকুয়াল টু মাইনাস অফ ইন্টিগ্রেশন। এবার ই এর ভ্যালু কত, একটু আগেই তো বললাম ই এর ভ্যালু কত, লিখলাম না, ও ভেতরে লিখেছি বাইরে লিখিনি। ই এর ভ্যালুটা কত, সিগমা বাই এপসাইলন নট। এবার সিগমা মানে কি একটু ভালো করে লিখে দিই, কত আধান আছে, কিউ আছে, কিউ বাই এ এপসাইলন নট লিখে দিতে পারি। তাহলে এখানে ই এর ভ্যালু, এবার ই তো সুষম মানে কনস্ট্যান্ট, তাহলে ইটাকে তো বাইরে বের করে আগে ডটটাকে ফিক্স করি। ডটটা কি, আমি ইলেকট্রিক ফিল্ডের ডিকে এবার এগেইনস্টেই কাজগুলো করছি যাতে আমি মাইনাসটাকে ক্যান্সেল করতে পারি। তাহলে যেহেতু ইলেকট্রিক ফিল্ডের এগেইনস্টে, তাহলে এখানে লিখতে পারি ই ডিআর কস 180 ডিগ্রি। ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে এই দিকে, আর আমার ডিআর এর ই এর ডিরেকশন হচ্ছে এই দিকে, আর ডিআর এর ডিরেকশন হচ্ছে ঠিক উল্টো দিকে। তাহলে মাইনাস একে অপরের মধ্যে অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি। তো কস 180 ডিগ্রি মানে কি, কস 0 কস 180 ডিগ্রি মানে হচ্ছে -1, তাহলে -1 মানে হচ্ছে এখানে মাইনাস মাইনাসে প্লাস লিখে দিলাম, ঠিক আছে। এবার ইটাকে আমি বের করে নিয়ে চলে আসছি, মাইনাসের আর কোনো ঝামেলা নেই। ইটাকে যদি বের করে নিই তাহলে ই এর মান এখানে লিখে দিলাম সিগমা বাই এপসাইলন নট, বা সিগমা বাই এপসাইলন নট দেখার দরকার নেই, আমি আগে ই লিখি। ই ইন্টিগ্রেশন অফ ডিআর, ডিআর এর মানে কি 0 টু ডি, মানে ডিআর মানে ডি ডিস্টেন্সে গেছি, তাহলে অর ভি ইকুয়াল টু ইডি। এখান থেকে কিন্তু ইকুয়াল টু ভিডি এসছে, একদম আমরা ডিরেক্টলি ইকুয়াল টু ভিডি লিখবো না, ভি ইকুয়াল টু ইডি লিখবো না, আমরা এখান থেকে ডিরাইভ করেই কিন্তু আসবো। তাহলে ইকুয়াল টু ভিডি, ভি ইকুয়াল টু ইডি যদি হয় তাহলে ভি ইকুয়াল টু ই এর ভ্যালুটা লিখে দেবো কত, কিউ ডি বাই এ এপসাইলন নট। ওকে, যদি এটা হয় তাহলে এখানে সি এর ভ্যালু আমার রেডি আছে, সি ইকুয়াল টু ক্যাপাসিটেন্স ইকুয়াল টু কিউ এর মানটা কিউ লিখে দিচ্ছি, ডিভাইডেড বাই ভি। ভি এর জায়গায় কী লিখবো, কিউ ডি, নিচে লিখবো, উপরে কী লিখবো, এ এপসাইলন নট, আর কিউ কিউ কেটে গেল, সি ইকুয়াল টু পেয়ে গেলাম এ এপসাইলন নট ডিভাইডেড বাই ডি। এটাই হচ্ছে আমার প্যারালাল প্লেট ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স।
এবং এটা খুব মানে একটা এই ক্যাপাসিটারের সবচেয়ে কাজে এই ইকুয়েশনটাই লিখবে এবং যে কোনো পরীক্ষা সব মুছে দিচ্ছে। হ্যাঁ, তোমরা একটু ভালো করে দেখে নিও, ঠিক আছে? ভিডিওটা এমনি লেন্দি হয়ে যাচ্ছে, আমি একটু যাতে কোনো বুঝতে অসুবিধা নয় সেই জায়গাগুলো মাথায় রাখি। তাহলে আমি আবার বলি, তো ক্যাপাসিট্যান্সটা কী পেলাম, যে এপসাইলন নট এ বাই ডি। তাহলে প্যারালাল প্লেট ক্যাপাসিটারে ক্যাপাসিটেন্সের জিনিসটা কি জানতে পারলাম, এপসাইলন নট তো একটা পারমিটিভিটি, ওটা তো একটা কনস্ট্যান্ট, বাট এ মানে এরিয়াটা যত বাড়াবো, মানে যত বাড়াবো এটার তো একটা লিমিট আছে, তা বললাম তো ক্যাপাসিটেন্স বাড়ানোর একটা লিমিট আছে। তো আমরা এত বড় ক্যাপাসিটার যদি বানাতে পারি তাহলে নিশ্চয়ই তার ক্যাপাসিটেন্স অনেক বেশি থাকবে, এবং ডি মানে ব্যবধানটা যত ছোট করতে পারবো তত কিন্তু ক্যাপাসিটেন্স স্ট্রং হবে। এই ক্যাপাসিটেন্সটা কী বের করলাম, একটা সমান্তরাল পাত ধারকের ধারকত্ব, সমান্তরাল পাত ধারকের ধারকত্ব মানে প্যারালাল প্লেট ক্যাপাসিটারের ধারকের ক্যাপাসিটেন্স ধারকত্ব কি, মাঝে এই মিডিয়ামটা কি আছে ব্র্যাকেটে, মাঝখানে মাঝের মাধ্যম কি আছে, শূন্য, মানে উইদাউট ডাইইলেকট্রিক, শূন্য মাধ্যম আছে, তার জন্য এটা বের করলাম। কারণ পরবর্তীতে আমরা যখন এরপরে আমি আলোচনা করব যে ডাইইলেকট্রিক বা পরাবৈদ্যুতিক মাধ্যম যখন নিয়ে আসবো, তার জন্য কিন্তু ক্যাপাসিটেন্স প্রভাবিত হবে এবং ক্যাপাসিটেন্স চেঞ্জ হবে, ঠিক আছে? তাহলে কিন্তু ক্যাপাসিটেন্স আলাদা। তাহলে এখন পর্যন্ত কী বলবে, প্যারালাল প্লেট ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স এটা, বাট এখান থেকে কেউ একটা ইঞ্জিনিয়ারের একটা ফর্মুলা পেয়ে যায়, যদি এনখানা পাত থাকে, মানে এনখানা পাত থাকে মানে কি, এরকমভাবে ধরলাম একটা ক্যাপাসিটার তৈরি হয়েছে, যে কীরকমভাবে, যে একটা এটার সাথে যুক্ত আছে, একটা এটার সাথে যুক্ত আছে, একটা এটার সাথে যুক্ত আছে, এটা দুটো এন্ড আছে, ঠিক আছে? আমরা প্রবলেম করবো ক্যাপাসিটারের এসে, মানে এখানে কটা পাত আছে, একটা যদি এটা দুটো এন্ড যদি বলে নিই, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, বা এটা যদি একটা ক্যাপাসিটার হিসেবে একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা যদি এরকম থাকে, তাহলে টোটাল এখানে দুটো পাত ছিল, এখানে কিন্তু একখানা দুখানা তিনখানা চারখানা সেট আছে ক্যাপাসিটার। তাহলে এনখানা পাত যদি হয়, তাহলে এইরকমভাবে যে ক্যাপাসিটার তৈরি করতে পারি পরপর রেখে, যদি এন সংখ্যক সমান্তরাল পাতের ধারকত্ব সি ইকুয়াল টু n-1, যখন হবে n-1 এপসাইলন নট এ বাই ডি, এই ফর্মুলাটাই কিন্তু আমি এই করব। এটা কি বললাম, এন সংখ্যক সমান্তরাল পাত ধারকের ধারকত্ব, ঠিক আছে? এরপরে একটা ছোট্ট জিনিস, যে এই সমান্তরাল পাত ধারকের একে অপরের জন্য কতটা ফোর্স অনুভব করছে, সেই জিনিসটা করে কিন্তু আজকে ভিডিওটা শেষ করে দেবো, ঠিক আছে? তাহলে পরবর্তী টপিকে চলে আসছে। তাহলে কি বললাম, পরবর্তী পাত দুটোর মধ্যে পারস্পরিক বল, মানে এই তো সমান্তরাল পাত নিলাম, যেহেতু এর মাঝে ডাইইলেকট্রিক মিডিয়াম নেই, মানে যে শূন্য মাধ্যমই আছে, তো এই ক্ষেত্রে এই পাত দুটোর মধ্যে কেমন বল একে অপরের জন্য অনুভূত হচ্ছে, এটা ছোট্ট একটা খুব সহজ জিনিস, দেখে নিই কীরকমভাবে। তো কীরকম ছিল পিকচারটা, এরকম দুটো পাত, একটা ছিল পজিটিভলি চার্জড, একটা নেগেটিভলি চার্জ। তার একটা জিনিস বলো, যে কোনো একটা এখানে প্রত্যেকটা ইলেকট্রনের এই এ পাত, এটার নাম দিলাম এ পাত, এটা বি পাত দিলাম, হ্যাঁ, এ পাতের জন্য বি পাতে অবস্থিত ইলেকট্রনে কতটা ফোর্স অনুভূতি হবে, এই পয়েন্টে যতটা ইলেকট্রিক ফিল্ড আছে, এই ইলেকট্রনটা এখানে আছে, তো এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত, ই বাই ই এ লিখছিলাম, এটাকে ই এ লিখছি, এই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড এ পাতের জন্য ইয়ে ইকুয়াল টু কত হয়ে যাবে, সিগমা বাই 2 এপসাইলন নট, তাই তো? এই পয়েন্টে এ পাতের জন্য ইলেকট্রিক ফিল্ড কত হয়ে যাবে, সিগমা বাই 2 এপসাইলন নট, ঠিক আছে? এই পয়েন্টে এই পাতের জন্য যদি ইলেকট্রিক ফিল্ড তাই হয়, তাহলে এইখানে টোটাল আধান কত আছে, মোট আধান কত আছে, এখানে কী বলে যাবে, এটা পজিটিভলি চার্জ প্লাস কিউ, এটা মাইনাস কিউ, তাহলে মাইনাস কিউ আধান যদি মোট থাকে, তাহলে এই
এ, মানে ফোর্স এ দিচ্ছে বিকে কত ফোর্স দিবে, বি এর উপর কত ফোর্স অনুভূত করছে। কারণ দেখো এই একটা ইলেকট্রনকে কি চাইছে, ও টানতে চাইছে, পুরো ইলেকট্রনকে টানতে চাইছে, মানে কি একটা পাথটাকে ও নিজের দিকে টানতে চাইছে। এটা কে টানতে চাইছে, এফ এ টানতে চাইছে, এটা এফ এ টানতে চাইছে। এটা কিন্তু ইলেকট্রিক ফিল্ড ই এর অপোজিটে, ই এ কিন্তু এই দিকে, ঠিক আছে, কিন্তু এফ এ কে এই দিকে টানতে চাইছে, এ পাত বি পাতকে এইদিকে টানতে চাইছে। এটা এফ এ বিকে টানতে চাইছে। কীভাবে টানতে চাইছে, মোট আধান কত, কিউ, ঠিক আছে, মাইনাস কিউ লিখলাম। এটা যদি মড ভ্যালু চাই তাহলে মাইনাস কিউ ইন্টু ইলেকট্রিক ফিল্ড ই এ, তাহলে এটাকে লিখবো যে মাইনাস, এটা যদি মড ভ্যালু নিই তাহলে কিউ বাই ই এ মানে সিগমা বাই 2ε0। এবার এটাকে একটু ভালোভাবে লিখি, তাহলে এফ এ বি ইকুয়াল টু কিউ, কিউ সিগমার জায়গায় কী লিখব, কিউ বাই এ, কিউ স্কোয়ার বাই 2ε0। এটা কি পেলাম, এই পজিটিভ এ পাতটা বি পাতকে ওর দিকে টানছে এই বলে। তাহলে একইভাবে বি পাতও এ পাতকে টানবে, তাই না? কারণ এই পয়েন্টে যদি একটা প্রোটন থাকে ওগুলো কী থাকবে, এইদিকে টানতে চাইবে, তাহলে প্রত্যেকটা এইখানে পজিটিভ চার্জকে ও নিজের দিকে টানতে চাইবে। তো কত বলে টানবে, এই একই বলেই টানবে। এটার মান কিন্তু নাম লিখবো শুধু এফ বি এ। এই বলটা কোন দিকে হবে, এটাকে ওর নিজের দিকে টানবে, এফ বি এ, এফ বি এ মানে ফোর্স বি দিচ্ছে এ পাতকে নিজের দিকে টানার জন্য। সেটাও ইকুয়াল টু কত হয়ে যাবে, আবার ইলেকট্রিক ফিল্ড কত এই পয়েন্টে, সিগমা বাই 2ε0। আর টোটাল আধান কত, কিউ, তাহলে একইভাবে যে ক্যালকুলেট করে পাবি কিউ স্কোয়ার বাই 2ε0। তার মানে এফ এ ইকুয়াল টু এফ এ বি ইকুয়াল টু এফ বি এ, শুধুমাত্র সামনে একটা মাইনাস সাইন আছে, ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্সে কিন্তু একে অপরকে টানছে। এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস, পাত দুটো খুব সুন্দরভাবে এইভাবে প্লেস থাকবে, কারণ একে এই বলে টানছে, একে এই বলে, আলটিমেটলি ওরা কিন্তু নিজের জায়গায় ফিক্সড হয়ে আছে, মানে ইকুইলিব্রিয়ামে আছে। যদি ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করা হয় একে কত ফোর্সে টানছে, কিউ স্কোয়ার বাই 2ε ফোর্সে টানছে, আর মানে একে টানছে, আর বি এ পাতকে টানছে, আর এ বি পাতকেও একই ফোর্সে কিউ স্কোয়ার বাই 2ε0 ফোর্সে টানছে, ঠিক আছে। তাহলে আজকের এই একটু লেন্দি হয়ে গেছে ভিডিওটা, একটু মন দিয়ে দেখো। আর যদি কোনো ডাউট থাকে আবার বলছি যে আমার কমেন্ট বক্সে জানাবে, কারণ এই জিনিসগুলো কিন্তু প্রথম একটু সরগর হতে একটু সময় লাগবে, কিন্তু যদি বারংবার দেখতে থাকি তাহলে কিন্তু ভালো লাগবে। ওকে, তাহলে তোমরা কিন্তু মন দিয়ে পড়াশোনা করো এবং ফলো করো ভালোভাবে। থ্যাংক ইউ ভালোভাবে দেখার জন্য।